সুপ্রিয় দর্শক শ্রোতা, সবাইকে শুভেচ্ছা। সারা পৃথিবীর যে যেখান থেকে দেখছেন তাদেরকে আমাদের অনুষ্ঠানে আমন্ত্রণ। আমাদের অতিথি আজ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন। বাংলাদেশের যে চলমান পরিস্থিতি, সর্বশেষ আমরা গত রাতে চট্টগ্রামে দেখলাম উগ্র দুটি গোষ্ঠী পরস্পরের বিরুদ্ধে যে সংঘাতে লিপ্ত হয়েছেন, সেনাবাহিনীও তাদের নিয়ন্ত্রণ করতে পারছিল না। চাঁদপুরে একটি ঘটনা ঘটেছে, রাজবাড়িতে কবর থেকে লাশ তুলে পুড়িয়ে দেওয়া হয়েছে। বাংলাদেশের মানুষ যে কথাগুলো কোনোদিন ভাবতেই পারে নাই, সে পরিস্থিতি বাংলাদেশে আজ। আমরা আওয়ামী লীগ নেতাদের দোষারোপ করব এইখানে, তারা দেশটাকে, আমাদের শান্তির দেশটাকে কোথায় ফেলে রেখেছেন, উদ্ধারে কৃতজ্ঞতা চালাচ্ছেন। এস এম কামাল হোসেন, আপনাকে শুভেচ্ছা। আপনাকে ধন্যবাদ। আপনার মাধ্যমে যারা আমাদের কথা শুনছেন তাদেরকে ধন্যবাদ জানাই। দেশের এই অবস্থাকে আপনি কিভাবে বলবেন কামাল ভাই? আপনি যেটা বলেছেন উগ্র সাম্প্রদায়িকতা, যে দেশের সরকার প্রধান অবৈধভাবে, অসাংবিধানিকভাবে মানুষ হত্যা, সাধারণ ছাত্র জনতা, পুলিশ হত্যা করে, গণতন্ত্রকে হত্যা করে ক্ষমতা দখল করে, সে নিজেই হচ্ছে জঙ্গি, সে নিজেই হচ্ছে উগ্র সাম্প্রদায়িক শক্তির প্রতিনিধি, এবং সে কোনো দেশপ্রেমিক না, সে অর্থলোভী, ক্ষমতালোভী। এই ডক্টর ইউনূস তার পৃষ্ঠপোষকতায় আপনি আজকে, আমরা মনে করি নমরুদ ফ্রাউনের যুগেও এরকম কোনো দুর্দর্শ ঘটনা, রহস্যক ঘটনা ঘটেনি, যে কবর থেকে লাশ তুলে উল্লাস করে সেই লাশকে আবার পোড়ানো হচ্ছে, ছাই করে ফেলানো হচ্ছে। এটা তথাকথিত শান্তির পুরস্কার প্রাপ্ত ইউনূস, সে বাংলাদেশটাকে, যে বাংলাদেশ ছিল শান্তির বাংলাদেশ, নিরাপদের বাংলাদেশ, বাসযোগ্য বাংলাদেশ, মুক্তিযুদ্ধের বাংলাদেশ, উন্নয়নের বাংলাদেশ, সমৃদ্ধির বাংলাদেশ, সেই বাংলাদেশটাকে আজকে মব সন্ত্রাসের নামে জঙ্গিদের উত্থান, জঙ্গিদের অভয়ারণ্যে তৈরি করেছে। আপনি যেটা বললেন শুধু লাশ না, আপনি দেখেছেন যে মানুষকে পিটিয়ে হত্যা করার পর তারপর তাকে পাথর মেরে, তার শরীরে পাথর নিক্ষেপ, লাশের উপর পাথর নিক্ষেপ করা হচ্ছে। অর্থাৎ বাংলাদেশে এখন জঙ্গলি শাসন চলছে, বাংলাদেশে জঙ্গলি শাসন চলছে। এবং আপনি যেটা বললেন যে আওয়ামী লীগ কোথায় রেখে আসলো, আওয়ামী লীগ দেশটাকে, জননেত্রী শেখ হাসিনা, বঙ্গবন্ধু তনয়া, তিনি এই সকল ষড়যন্ত্রকে মোকাবেলা করে, সকল অপশক্তিকে মোকাবেলা করে সাংবিধানিকভাবে প্রধানমন্ত্রী হয়ে জনগণের রায় নিয়ে দেশটাকে মানুষের জন্য বাসযোগ্য করে তুলেছিলেন। দেশের স্থিতিশীল অবস্থা ছিল, দেশের মানুষের অন্ন, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, লেখাপড়ার নিশ্চয়তার লক্ষ্যে জননেত্রী শেখ হাসিনা সবসময় কাজ করেছেন, মানুষের কথা ভেবেছেন, মানুষের কথা চিন্তা করেছেন এবং বাংলাদেশকে উন্নয়নশীল দেশে রূপান্তরিত করেছেন। নিজের ভাগ্যের পরিবর্তনের কথা ভাবেননি। আর আজকে যিনি অবৈধভাবে, অসাংবিধানিকভাবে প্রধান উপদেষ্টা হয়েছেন, তিনি কি করছেন? তিনি তার পরিচালিত কোম্পানি থেকে সরকারের যে ট্যাক্স পাওনা, সেই ট্যাক্স কখনো পরিশোধ করেন নাই। ট্যাক্স ফাঁকি দিয়েছে, লাভের অংশ বিদেশে পাচার করেছে, নিজের ভাগ্য করেছে। আয়কর ফাঁকির মামলায় ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে আপনার কর ফাঁকির মামলা হয়েছে। 6 আগস্ট
2024 সালের 666 কোটি টাকা কর ফাঁকির অভিযোগ কোর্ট কর্তৃক মামলা রায় দেওয়ার দিন ধার্য করা হয়েছিল। দুর্নীতি দমন কমিশন কর্তৃক দায়ের করা 5টা দুর্নীতির মামলার কার্যক্রম চলমান ছিল। রিট এবং রেফারেন্সের মামলা ছিল 38টি। জড়িত আয়কর ফাঁকির মামলা 1,011,27,49,112 টাকা। অসাংবিধানিকভাবে এই ইউনূস অবৈধভাবে সংবিধানকে পায়ের তলায় পিষ্ট করে জঙ্গি জামাত শিবির পাকিস্তানিদের সহযোগিতায় ক্ষমতা দখল করে সেই রিট মামলা প্রত্যাহার করে নিয়েছেন। প্রথমেই ডক্টর ইউনূসের কাছে সরকারের পাওনা গ্রামীণ কল্যাণ থেকে 671 কোটি 11,76,312 কোটি টাকা 312 টাকা। গ্রামের টেলিকম ট্রাস্ট থেকে 209 কোটি 98,97,738 টাকা। গ্রামীণ শক্তি থেকে 57,25,190 টাকা। এই টাকা ডক্টর ইউনূস আর তার নামে যে রেফারেন্স মামলা ছিল গ্রামীণ কল্যাণে ছিল 149 কোটি 67,95,326 কোটি টাকা পাওনা ছিল তার কাছে। গ্রামীণ টেলিকম থেকে 30,367,67 টাকা পাওনা ছিল তার কাছে। গ্রামীণ ট্রাস্ট থেকে 1,27,22,664 কোটি টাকা পাওনা ছিল। এই ইউনূস সরকারের কর ফাঁকি দিয়ে জনগণকে দেশের প্রান্তিক চাষীদের শোষণ করে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছেন এবং গ্রামীণ ফোনের মাধ্যমে বছরে $15 বিলিয়ন পাচার করেছেন। সেই ইউনূসের হাতে যখন দেশের ক্ষমতা, এবং এই ক্ষমতা কামাল ভাই, এই যে আগুনে লাশ পোড়ানোর পরে ইউনূসের মুখপাত্র প্রেস সচিব বলেছেন ছাত্রলীগের ছেলে এই লাশটা পুড়িয়েছে। শোনেন, যে রুমি ফারহানা ওকে বলছেন না বাসাল, এই ব্যাপারে আমি আর কোনো মন্তব্য করতে চাই না। বাংলাদেশে আজকে ইউনূস ক্ষমতা নিয়েছেনই বাংলাদেশকে ধ্বংস করার জন্য, বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য, বাংলাদেশকে আফগানিস্তান পাকিস্তানের চাইতে খারাপ অবস্থায় তৈরি করার জন্য। ৭১-এর স্বাধীনতা যে ভুল ছিল এটা প্রমাণ করতে ইউনূস জামাত গংরা চায়, তাদের আন্তর্জাতিক মোড়লরা চায়। আর ৭১ বাঙালি মুক্তিযুদ্ধ করেছিল প্রিয় মাতৃভূমিকে মুক্ত করার জন্য, এই একদিনের জন্য নয়। একদিন এই মুক্তি বাংলাদেশ স্বাধীন হয়নি, হাজার বছর ধরে বাঙালি স্বপ্ন দেখেছেন এবং বঙ্গবন্ধুর নেতৃত্বে বঙ্গবন্ধু প্রায় 14টি বছর পাকিস্তানের কারাগারে নির্যাতিত হয়েছেন, নিপীড়িত হয়েছেন, ফাঁসির মঞ্চে গিয়েছেন। বঙ্গবন্ধুর নেতৃত্বে 30 লক্ষ লোক জীবন দিয়েছেন, বাঙালি ঐক্যবদ্ধ হয়েছেন, 2,70,000 মা বোন ইজ্জত দিয়েছেন, 1 কোটি লোক ভারতে আশ্রয় নিয়েছেন, 2 কোটির উপর লোক তার ঘর বাড়ি ধ্বংস হয়েছেন, মাথা গোঁজার ঠাঁই ছিল না। এত ত্যাগের বিনিময়ে বঙ্গবন্ধুর নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন হয়েছে এবং সেই বাংলাদেশের অর্থনৈতিক মুক্তির জন্য বঙ্গবন্ধু কর্মসূচি বঙ্গবন্ধু হত্যা করা হয়েছিল। কারণ তাদের সেই স্বাধীনতা বিরোধী সেই সাম্রাজ্যবাদী শক্তিরা বলেছিল তলাবিহীন ঝুড়ির বাংলাদেশ বলে তুলনা করেছিল। 100 বছর বাংলাদেশ ঘুরে দাঁড়াবে না, কিন্তু জননেত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুবিহীন বাংলাদেশে গণতন্ত্র, মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠা করে বাংলাদেশকে এক অনন্য উচ্চতায় নিয়ে গেছিল। এবং আপনি জানেন সাংবাদিক হিসেবে যে শুধু ভারতের অর্থনীতিবিদরা না, পাকিস্তানের অর্থনীতিবিদরা, পাকিস্তানের সাংবাদিকরা, তারা বলেছেন হামাগো বাংলাদেশ বানিয়ে দে। যখন শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ বিশ্বের মর্যাদাশীল দেশ, উন্নয়নশীল দেশে রূপান্তরিত হয়েছে, সেই প্রতিশোধ নেওয়ার জন্য ইউনূসকে দিয়ে
সাম্রাজ্যবাদী অপশক্তি, আর পাকিস্তানিরা আর তাদের দোসর জামাত শিবির বিএনপি এবং জঙ্গিরা মিলে আপনি সেই সুন্দর বাংলাদেশ, সেই স্বপ্নের বাংলাদেশ, সেই উন্নয়নশীল বাংলাদেশ, সেই বাংলাদেশকে ধ্বংস করার জন্য 2024-এর যে তথাকথিত ইউনূসের ম্যাটিকুলাস ডিজাইন, যে ডিজাইনের মধ্যে দিয়ে বাংলাদেশের সাধারণ মানুষ, সাধারণ ছাত্রদের সাথে প্রতারণা করে, তাদের ভিতর মিথ্যা অপপ্রচার করে 7.62 রাইফেল ব্যবহার করে, শুধু এটা আমার কথা না, আজকে সরকারের একজন উপদেষ্টা ব্রিগেডিয়ার শাকাত সাহেব বলেছেন, শুধু তাই নয়, যে স্পাইনাল রাইফেল ব্যবহার করে কিভাবে মানুষ কামাল ভাই, একটা বছর ধরে আপনারা নাই, একটা বছর ধরে পার্থক্যগুলো মানুষ দেখছে, এটা ঠিক, এবং সব কিছুতে সারাক্ষণ আপনারা নাই, কিন্তু আপনাদের ভয়টা দাঁড়িয়ে বেড়াচ্ছে তাদেরকে। এর মাঝে আপনারা আরো ভয় দেখানোর মতো যে কাজগুলো শুরু করেছেন, বিশাল বিশাল মিছিল বের করেছেন ঢাকায়। আমাদের তৃণমূলের নেতাকর্মীরা তারা ঐক্যবদ্ধ, যেভাবে সারা বাংলাদেশের নির্যাতন করা হচ্ছে, এখানে আমাদের কারো কোনো অবদান নাই। সবচেয়ে বড় অবদান হচ্ছে বঙ্গবন্ধু তনয় জননেত্রী শেখ হাসিনা। তিনি সারা বাংলাদেশের তৃণমূলের কর্মীদের কাছে শক্তি, অনুপ্রেরণা দিচ্ছেন। আপনি এই ইতিমধ্যে দেখেছেন যে ভোলাতেও যদি একজন খতিবকে, মসজিদের খতিবকে হত্যা করা হয়েছে, এবং ভোলাতে আপনি কয়েকদিন আগে দেখেছেন যে ছাত্রলীগের সদর উপজেলার ভাইস প্রেসিডেন্ট আরিফ, তাকে রাত 3:30টার সময় বাসার নিচে ডেকে এনে, সে তার বাবা মাকে দেখতে গিয়েছিল, পালিয়েছিল, খবর পেয়ে তাকে রাত 3:30টার সময় ডেকে এনে বাসার সামনেই নির্মমভাবে পিটিয়ে হত্যা করে। রক্তাক্ত দেহ পড়েছিল। বাবা যখন ফজরের নামাজ পড়তে বাসার থেকে বেরোচ্ছে, তখন বাসার সামনেই দেখেন একমাত্র ছেলে আরিফের রক্তাক্ত দেহ পড়ে আছে। এই পরিবারটা খুবই অসহায় অবস্থায় আছে, ওদের মা বাবার সাথে আমরা কথা বলেছিলাম। হ্যাঁ, এরকম এদের এইরকম লক্ষ লক্ষ আরিফের বাবার আজকে হাজারি, মায়ের হাজারি, বোনের হাজারি। আমাদের প্রিয় নেত্রী কিন্তু সঙ্গে সঙ্গে আরিফের বাবার সাথে কথা বলেছেন, মায়ের সাথে কথা বলেছেন, একমাত্র বোনের সাথে কথা বলেছেন। আমাদের নেত্রী কিন্তু সারা বাংলাদেশেই এইভাবে তৃণমূলের কর্মীদের সাথে কথা বলে তাদেরকে সাহস যোগাচ্ছেন, সুসংগঠিত করছেন। যা কিছু হচ্ছে, এর সমস্ত কৃতিত্ব হচ্ছে বঙ্গবন্ধু তনয় জননেত্রী শেখ হাসিনার। আমরা মনে করি যে সরকার, এই অবৈধ অসাংবিধানিক সরকার যেভাবে দেশটাকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছেন, মানুষের জীবনের নিরাপত্তা নাই, গুম, খুন, হত্যা আজকে প্রতিদিন নিত্য নৈমিত্য ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। যেখানে বলা হচ্ছিল আপার আসবে না, মিছিল আর হবে না, আওয়ামী লীগ ফিরবে না, এই বড় মিছিলগুলোর ম্যাজিকটা কি? শোনেন, আমি এই যে কথা বললে অতীতে চলে যেতে, বঙ্গবন্ধু হত্যা করার পর মনে করেছিল অনেক যে আওয়ামী লীগ আর কোনোদিন ফিরে দাঁড়াবে না। এই কারণে ওরা যাতে আওয়ামী লীগ ঘুরে দাঁড়াতে না পারে, এই কারণে বঙ্গবন্ধুর 10 বছরের সন্তান শেখ রাসেলকে হত্যা করেছিল। কারণ ওরা জানে, ঘাতকেরা জানে যে বঙ্গবন্ধুর রক্তের কেউ যদি বেঁচে থাকে, তার উপর বাঙালিরা ভর করে দাঁড়াবে, ঘুরে দাঁড়াবে। এই কারণে ওরা 10 বছরের রাসেলকে হত্যা করেছিল। কিন্তু আল্লাহর রহমতে বঙ্গবন্ধুর 2 তনয় শেখ হাসিনা, শেখ রেহানা বেঁচে গিয়েছিলেন। এবং আপনি দেখেছেন সেই দুঃসময়ে, আপনি ছিলেন কিভাবে জননেত্রী শেখ হাসিনা সারা বাংলাদেশে মৃত্যুকে উপেক্ষা করে, যাকে বারবার আঘাত করা হয়েছে হত্যা করার জন্য, হামলা করা হয়েছে তাকে হত্যা করার জন্য, তার চলার পথকে কণ্ঠকাকাকীর্ণ করার জন্য, কিন্তু বাবার মতো কারো কাছে মাথা নত করেনি, মৃত্যুকে ভয় পায়নি। তিনি বাঙালিকে ঐক্যবদ্ধ করেছেন সেদিন জিয়া, এরশাদ, খালেদা জিয়ার দুঃশাসনের বিরুদ্ধে, গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্য, মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য। শুধু ভোটের অধিকার না, মানুষের মানে অন্ন, বস্ত্র, বাসস্থান, খাদ্যের জন্য মানুষ যাতে ভোট ও ভাতের লড়াই তিনি করেছেন, এবং তিনি সফল হয়েছেন। জনগণ তার ডাকে সাড়া দিয়েছেন, তার পিছে নেমেছেন, এবং
দলকে আওয়ামী লীগকে রাষ্ট্রীয় ক্ষমতা এনেছেন, যারা বলেছিল যে আওয়ামী লীগ কোনোদিন ঘুরে দাঁড়াবে না, 100 বছরে আওয়ামী লীগ কোনোদিন ঘুরে দাঁড়াবে না, বাংলাদেশ কোনোদিন ঘুরে দাঁড়াবে না। কিন্তু জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশকে ঘুরে দাঁড় করিয়েছেন, বাংলাদেশের জনগণ তাকে সমর্থন করেছেন। এবং যারা বলেছিলেন তলাবিহীন ঝুড়ির বাংলাদেশ, যারা বলেছিলেন বাংলাদেশ 100 বছরে ঘুরে দাঁড়াবে না, তাদের কথাকে মিথ্যা প্রমাণিত করেছিলেন বলেই তারা বারবার ষড়যন্ত্র করেছেন। ষড়যন্ত্র করে যখন জননেত্রী শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করতে পারে নাই, তখন প্রস্তাব দিয়েছেন, আপোস করার চেষ্টা করেছেন, সামরিক ঘাঁটি করতে চেয়েছেন, সেন্ট মার্টিন চেয়েছেন, আপনার গ্যাস চেয়েছেন, কিন্তু বঙ্গবন্ধুর তনায় মাথা নত করেননি। প্রধানমন্ত্রীর লোভে বঙ্গবন্ধু তনয়া শেখ হাসিনার আদর্শিক রাজনৈতিক উত্তরাধিকার সবই আমরা দেখেছি, এখনো দেখছি। আরো যে কামাল ভাই, এই বঙ্গবন্ধু তনয়ার স্নেহে ভালোবাসায় বিশাল একটা আত্মীয় গ্রুপ, তারা দেশকে যে পর্যায়ে নিয়ে গিয়েছিল, তারা নিখোঁজ, অথচ তারা বড় বড় পদ পেয়েছিল, কিন্তু ওই পদগুলা নিখোঁজ এখন পর্যন্ত। কি বলবেন আত্মপক্ষ? না, দেখেন, আমি তো বললাম যে সবাই তো আর সাহস, সবাই তো ক্রাইসিস মোকাবেলার কত হয়তো এরকম সাহসিকতা বা দক্ষতা থাকে না, যেটা বঙ্গবন্ধুর তনয় জননেত্রী শেখ হাসিনার আছে। আমরা আওয়ামী লীগের নেতাকর্মীরা অনেকের এরকম সাহস বা দক্ষতা থাকে। দুই একজন যারা যারা কথা বলছেন, যারা কাজ করছেন, তৃণমূলের নেতাকর্মীদের সাথে যোগাযোগ করছেন, এদেরকেও সাহস দিচ্ছেন জননেত্রী শেখ হাসিনা। জননেত্রী শেখ হাসিনার নির্দেশে সাহসিকতা অর্জন করেই সারা বাংলাদেশের তৃণমূলের নেতাকর্মীদের সাথে আমরা কথা বলার চেষ্টা করছি, আমরা দলকে সুসংগঠিত করার চেষ্টা করছি, জননেত্রী শেখ হাসিনার পাশে থেকে সহযোগিতা করছি। মিছিলের বিষয়টা, মিছিলের ম্যাজিকটা, এই মিছিলে খুব সাধারণ মানুষের অংশগ্রহণ, এই ম্যাজিকটা আপনাদের মূল্যায়নটা কিছুটা না, এতে কর্মীরা ধরেন ঘরে থাকতে পারতেছে না, বাবা মারা যাচ্ছে, ছেলে জানাজায় যেতে পারছে না, আপনি এলাকায় ঢুকতে পারছেন না, এলাকায় গেলে গ্রেপ্তার হচ্ছে, মব সন্ত্রাস হচ্ছে, পিটিয়ে হত্যা করছে। এবং আমরা মনে করি, কর্মীরা মনে করছেন নেত্রী তাদের সাথে কথা বলছেন, কর্মীরা মনে করছেন এই সরকার যতদিন অবৈধভাবে অসাংবিধানিকভাবে ক্ষমতা দখল করে থাকবে, জগদ্দল পাথরের মতো এই জাতির উপর চেপে বসে থাকবে, ততদিন পর্যন্ত বাংলাদেশের মানুষের মুক্তি নাই, এবং এ থাকলে ৭১কে মুছে ফেলবে। এই কারণে সবার পিঠ দেয়ালে ঠেকে গিয়েছেন। আমরা মনে করি প্রশাসন যদি নিরপেক্ষ থাকতো, সেনাবাহিনী যদি নিরপেক্ষ থাকতো, পুলিশ যদি নিরপেক্ষ থাকতো, ঢাকার শহর না, সারা বাংলাদেশ হতো জয় বাংলার শহর, মুক্তিযুদ্ধের বাংলাদেশ, ৭১-এর স্লোগানে মুখরিত হতো ঢাকার শহর। কারণ আওয়ামী লীগের নেতাকর্মীরা, ছাত্রলীগ, যুবলীগ, মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ মৃত্যুকে ভয় পায় না দেশের জন্য, কারণ তারা সত্যের পক্ষে, তারা ন্যায়ের পক্ষে, তারা গণতন্ত্রের পক্ষে। এই কারণে তারা মৃত্যুকে ভয় পায় না। এই কারণে কোনো শক্তি দেশটাকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে যাবে, কোন শক্তি দেশটার ৭১কে মুছে ফেলার চেষ্টা করবে, আর আওয়ামী লীগের নেতা কর্মীরা চুপ করে বসে থাকবে, এটা হতে পারে না। তাই আওয়ামী লীগের নেতা কর্মীরা, তৃণমূলের কর্মীরা, আমার কথা নয়, তাদের নিজেদের বিবেকের তাড়নায়, তাদের রাজনৈতিক চেতনার জায়গায় দাঁড়িয়ে তারা এই শত প্রতিকূলতার মধ্যে দিয়ে, নির্যাতনের মধ্যে দিয়েও তারা চেষ্টা করছেন ঘুরে দাঁড়ানোর জন্য, মিছিল করার জন্য, এই সরকারকে জানান দেওয়ার জন্য। এবং আমরা মনে করি ধীরে ধীরে বাংলাদেশের সাধারণ মানুষ তাদের বাঁচার অধিকার প্রতিষ্ঠার জন্য, তারা ভালোভাবে বেঁচে থাকার জন্য তারা রাস্তায় নামবে, এবং গণবিস্ফোরণ হবে। সেই বিস্ফোরণে এই অবৈধ অসাংবিধানিক ক্ষমতালোভী, অর্থলোভী এই
জঙ্গিদের পৃষ্ঠপোষক এই ইউনূসকে বিদায় নিতে হবে। কিছু মিডিয়া, বিদেশি মিডিয়া হঠাৎ করে আওয়ামী লীগের বিপক্ষে রিপোর্ট করছে। বিবিসি বলেছে কলকাতায় আপনাদের অফিস আছে। তারপরে একটা অনলাইন তারা রিপোর্ট করেছে আওয়ামী লীগের ৩ জন নেতাকে কেন্দ্র করে। এগুলো কিভাবে বলবেন? ধরেন বিবিসি যেটা বলছেন আওয়ামী লীগের কলকাতায় অফিস আছে, আমি বিবিসির প্রতি শ্রদ্ধা রেখে বলতে একটা আন্তর্জাতিক মিডিয়া শ্রদ্ধা রেখে বলছি, তারা এসে বলুক না কোথায় কোন আওয়ামী লীগের অফিস আছে। এখন ধরেন বাংলাদেশের সাথেই কলকাতার অনেকের সাথে অনেকের ভালো সম্পর্ক, ব্যক্তিগত সম্পর্ক থাকতে পারে, কারো বন্ধু বান্ধবের অফিস থাকতে পারে। সেই অফিসে যে যদি কেউ আড্ডা মারে, আপনি যদি সেই অফিসে যে আড্ডা মারেন তাহলে কি আওয়ামী লীগ অফিস হয়ে যাবে? যারা এই ভারতে আশ্রয় নিচ্ছে অনেকেই তো কোনো না কোনো কারো বন্ধু বান্ধবের বাসায় হয়তো সময় কাটানো, আড্ডা মারতে পারে। আমি তো আপনারে বলেছি যে হ্যাঁ আওয়ামী লীগের কোনো অফিস নেই। আর যেটা বলেছেন দেখেন, আমি মনে করি আমাদের আন্তর্জাতিক বিষয়গুলো এটা জননেত্রী শেখ হাসিনার নির্দেশনা নিয়েই আমাদের নেতৃবৃন্দ দেখাশোনা করতেন। এমনি ভাগ করা ছিল, নেত্রী সবাইকে এক একজনকে এক এক গ্রুপকে এক একটা দায়িত্ব দিয়েছিলেন। আমাদের যেমন দায়িত্ব দিয়েছিলেন সংগঠন দেখার জন্য, সংগঠনকে গতিশীল করার জন্য। এরকম জননেত্রী শেখ হাসিনা আমাদের সংগঠনকে গতিশীল করার জন্য দায়িত্ব দেওয়া হয়েছে কাকে কাকে বলা যায় এটা? ওই প্রশ্নটার উত্তর পরে দিয়ে আপনি যেটা করছেন ওটা ক্লিয়ার করি যে এরকম দায়িত্ব দেওয়া হয়েছে। সেইখানে আপনি যেটা বলছেন যে ৩ জন নেতার সম্পর্কে আমি ধরুন এটা নেত্রী তাদেরকে দায়িত্ব দিয়েছেন, নেত্রী ভালো জানেন, নেত্রী বুঝতে পারেন আমাদের চাইতেও যে কে কিভাবে দায়িত্ব পালন করছে। তবে একটা কথা আপনাকে জানিয়ে রাখি, আজকে আমাদের দলের নেতাকর্মীদের হ্যাঁ, এই অবৈধ ইউনূস সরকার নেতাকর্মীদের চরিত্র, আমাদের নেতৃত্বের চরিত্র হনন করার জন্য তারা বিভিন্ন ষড়যন্ত্র করছে এবং দলের ভিতর নেতাকর্মীদের মনোবল দুর্বল করার জন্য অনেক ধরনের ষড়যন্ত্র অপপ্রচার হচ্ছে। আমি মনে করি এটা অপপ্রচার বা এই ষড়যন্ত্রের একটা পার্টও হতে পারে। আপনি ওই যে চন্দন নন্দীর রিপোর্টটাকে ইউনূসের ষড়যন্ত্র বলছেন? আমি এটা চন্দন নন্দী কি কার সাথে কি আলাপ করে করছেন এটা আমি জানি না। উনি কোন সোর্সে, উনি সোর্স যদি বলতে পারতেন তাহলে আমি মুদ্রা কথা বললাম। উনি আওয়ামী লীগ নেতাদের সাথে কথা বলেছেন। আওয়ামী লীগ কোন নেতা বলছে সেই নেতা হয়তো ওনার উত্তর দিতে পারে। আমি মনে করি যে আমাদের দলের নেতৃত্বের সম্পর্কে বিভিন্ন নেতাদের সম্পর্কে মিথ্যাচার অপপ্রচার করে দলের ভিতর দলকে দুর্বল করার একটা প্রক্রিয়া ইউনূস সরকার শুরু করেছেন। আমি মনে করি আজকে সেটার একটা ষড়যন্ত্রের একটা অংশও হতে পারে। সংগঠনকে সংগঠিত করার জন্য যে দায়িত্ব যাদেরকে দেওয়া হয়েছে তাদের নামগুলোকে বলা যায়? তাদের নামগুলাকে আমরা জানতে পারি কাদেরকে নেত্রী দায়িত্বটা দিয়েছেন? না সংগঠন শক্তিশালী করার জন্য তো যখন আমরা ধরেন ছিল আমাদের সম্মেলনের মাধ্যমে 8টা সাংগঠনিক সম্পাদক ছিল, 8টা বিভাগ দায়িত্ব ছিল। জয়েন্ট সিটি 4 জন ছিল, তারা 2টা বিভাগ করে দায়িত্ব ছিল। আমাদের একজন প্রেসিডিয়াম মেম্বার থাকতেন, তার নেতৃত্বে জয়েন্ট সিটি, অর্গানাইজিং সিটি সহ হ্যাঁ আমাদের যারা সেন্ট্রাল কমিটির ওই বিভাগের নেতৃবৃন্দ ছিল তাদেরকে দিয়ে একটা টিম করে দেওয়া হতো সংগঠনকে গতিশীল করার জন্য। এটা তো নির্ধারিত। এখন কি আলাদা করে দায়িত্ব দেওয়া হচ্ছে? এখন ধরেন আমরা যারা যোগাযোগ করে সারা দেশেই আমরা নেতাকর্মীদের সাথে যোগাযোগ করার চেষ্টা করছি, খোঁজ খবর রাখার চেষ্টা করছি। হ্যাঁ, অনেকে পাই না। এটা আমাদের নেত্রী যেভাবে গাইডলাইন দিচ্ছে ফোনের মাধ্যমে আমরা ওইভাবে করার চেষ্টা করছি। সর্বোপরি নেত্রী অনেক থানা লেভেলে, ইউনিয়ন লেভেলে নিজে কথা বলছে, নিজে কর্মীদের সাথে কথা বলছেন। এটাই তো বড় শক্তি। শোনে আমি এস এম কামাল একবার একজন কর্মীর সাথে কথা বলি, লক্ষবার একজন কর্মীর সাথে কথা বললে সে যতটুকু সাহস পায়, বঙ্গবন্ধুর তনয় শেখ হাসিনা 30 সেকেন্ড একটা কর্মীর সাথে কথা বললে সে কয়েকশো গুণ সাহস শক্তি পায়। সেই জননেত্রী শেখ হাসিনাই তো তৃণমূলের নেতা কর্মীদের সাথে কথা বলছেন প্রতিদিন, প্রতি মুহূর্তে। সর্বশেষ ঢাকায় যে বড় মিছিলটা গুলশানের দিক দিয়ে সে নাবিস্কুর দিকে আসছে,
ওই মিছিল শুরুর আগে তিনি খুব জুনিয়র একটা ছেলের সাথে কথা বলেছেন এবং সে তাকে দোয়া করে কি বলেছেন সেটা পোস্ট দিয়েছে ফেসবুকে। খুব জুনিয়র একটা ছেলে। ওইটা হচ্ছে ওর কাছে ওইটা প্রেরণা। কারণ শেখ বঙ্গবন্ধুর নির্দেশে যেমন এই দেশের মানুষ পাকিস্তান হানাদার বাহিনীর বুলেটের মানে রাইফেলের সামনে বুক পেতে দিতেন, আওয়ামী লীগের তৃণমূলের কর্মীরা শেখ হাসিনার জন্য বুক পেতে দিতে কখনো দ্বিধাবোধ করে না। এই কারণে বঙ্গবন্ধুর তনয় যখন মিছিলের শুরুতে যদি আপনি যেটা বলেন যদি কথা বলে থাকে, ওইটা তার কাছে সবচেয়ে বড় শক্তি, বিশাল প্রেরণা আছে তার জন্য। বড় শক্তি ওইটা হচ্ছে বঙ্গবন্ধুর তনয় কথা বলেছেন। ও তখন জীবন দিতে প্রস্তুত থাকে শেখ হাসিনার জন্য। ছাত্রলীগের নেতারা কথা বলছেন, আওয়ামী লীগের নেতারা কথা বলছেন, কিন্তু যুবলীগের কেউ কথা বলছেন, কেউ শুনতে জানে না। কিন্তু হয়তো কথা বলতেছেন, আমরা আপনারা দেখতেছি না, তাতে ফোনে তারা যোগাযোগ করছেন তাদের নেতা কর্মীদের সাথে। আমি জানছি যে আপনি তো এরশাদ বিরোধী আন্দোলনের সময় ডাকসু ইলেকশনের একটা পার্ট ছিলেন। আপনি ডাকসু আপনার সেই সময় চমৎকার সব কাজগুলো আপনারা করেছেন। এই যে ডাকসু ইলেকশনটা হচ্ছে, সাবেক এবং ছাত্র নেতা হিসেবে আপনি কিভাবে দেখছেন এটা? এই ডাকসু নির্বাচন তো হচ্ছে মানে পাতানো নির্বাচন আমি মনে করি। এটা সাধারণ ছাত্ররা তাদের মতামত ব্যক্ত করতে পারবে কিনা আমার সন্দেহ। মানে সাধারণ ছাত্ররা তো যেতেই পারে না, মব সন্ত্রাস করে তাদেরকে পিটিয়ে অনেক ছাত্রকে ছাত্রত্ব বাতিল করে দেওয়া হয়েছে। একটা ছেলে জীবনে একবারে তো ছাত্রলীগের মিছিলে গেছে, তাকে বিশ্ববিদ্যালয়ে ঢুকতে দেওয়া হচ্ছে না। সকল ছাত্রের ভোট অধিকার প্রয়োগ করার অধিকার কি আছে? এটা তো নাই। একটা অংশের ভোট নেওয়া হচ্ছে, ভোট নিয়ে ডাকসু নির্বাচন করছে। সর্বজন গ্রহণযোগ্য নেই, সর্বজনীন নির্বাচন হচ্ছে। সাধারণ ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করতে পারবে এই নির্বাচনে। শিবিরের জামাত শিবিরের ভিপি আছেন, জামাত শিবিরের একটা ডাকসু করা হচ্ছে, এই তো? এটা জামাত মানে দীর্ঘদিন পর জঙ্গিরা রাষ্ট্রীয় ক্ষমতা দখল করছে, জামাত রাষ্ট্রীয় ক্ষমতা দখল করছে, তারা ডাকসুকে তাদের একবার ডাকসুর স্বাধীনতার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোনোদিন তারা মিছিল করতে পারেনি, আজকে ডাকসু নির্বাচন তার প্রতিনিধিত্ব করছেন, তো তাদের বড় বিজয়। এবং শিবিরের ভিপি প্রার্থী ছাত্রলীগের কমিটিতে ছিলেন। স্বাধীনতার পর থেকে শুধু নয়, বঙ্গবন্ধুকে হত্যা করার পর থেকেও ঢাকা বিশ্ববিদ্যালয় পবিত্র অঙ্গন কোনদিন এই ৭১-এর পরাজিত শক্তিদের প্রেতাত্মারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোনোদিন চিৎকার করে উঠতে পারেননি। আজকে তারা হচ্ছে শক্তিশালী। এটা কিভাবে বললেন কামাল ভাই? শিবিরের ভিপি প্রার্থী ছাত্রলীগের কমিটিতে ছিল। জানেন, আমরা ১৫ বছর রাষ্ট্রীয় ক্ষমতায় ছিলাম। ছাত্রলীগ আমাদের সহযোগী সংগঠন। অনেকেই ছাত্রলীগকে আমি তো এই ব্যর্থতা আমি অস্বীকার করি না। অনেকেই ছাত্রলীগের নাম লিখিয়েছেন, আমরা হয়তো তাদেরকে ওইভাবে শনাক্ত করতে পারিনি বা চিন্তাও করিনি। আজকে যেমন প্রমাণ হচ্ছে যে ছাত্রলীগ কোনো ছাত্রের রক কাটতে পারে না। এটা এই দৃষ্টান্ত হচ্ছে শিবিরের। আজকে যতগুলো ছাত্রলীগ, যাদের কারণে ছাত্রলীগের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে এই ১৫ বছরে, আজকে তো প্রমাণ যে তারা এই যে ছদ্মবেশী, এই যে অনুপ্রবেশকারী শিবির ছিল, তারাই এই ঘটনা ঘটিয়ে ছাত্রলীগের ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছেন। আপনি আমাকে প্রশ্ন করতে পারেন যে আপনারা কেন ধরতে পারেন? এই ব্যর্থতা আমাদের আছে, আমি এই ব্যর্থতা স্বীকার করি। আওয়ামী লীগের আরেকজন ডিপ্রাইভ নেতা আব্দুল লতিফ সিদ্দিকী কারাগারে গেলেন, মাথা উঁচু করে গেলেন, কোন জায়গায় আপোষ করেন নাই। শুধু আবার তার ভাই কাদের সিদ্দিকী তিনি বললেন
তারা জয় বাংলা চান, আওয়ামী লীগ না। বঙ্গবন্ধু চান, শেখ হাসিনা না। কি বলবেন? আমি এই ওনার বক্তৃতা নিয়ে কোনো মন্তব্য করতেছি না। উনি একজন মুক্তিযুদ্ধ, হ্যাঁ, মুক্তিযোদ্ধা। ওনাকে আমি শ্রদ্ধা করি, কিন্তু ওনার বক্তৃতা নিয়ে আমি কোনো কথা বলতে চাই না। আমি শুধু একটা কথা আপনাকে বলতে চাই যে আজকের বাংলাদেশ, আপনি সাংবাদিক পান্নাকে গ্রেপ্তার করার পর তার বুকে বুলেট প্রুফ জ্যাকেট, মাথায় হেমলেট, 2 হাত পিছনের দিকে রেখে হাত বেড়ি, তারপরেও তার কণ্ঠকে চেপে ধরা হচ্ছে। এই হচ্ছে বাংলাদেশ। বাংলাদেশের গণতন্ত্র, বাংলাদেশের সংবাদপত্র, বাংলাদেশের আদালত, বিচার ব্যবস্থা এরকম এইভাবে কণ্ঠ চেপে ধরা হয়েছে। এবং বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক সংবিধানকে উঁচু করে বলছেন এই সংবিধানকে রক্ষা করার জন্য আমরা এসেছি। সেই শিক্ষককে মব সন্ত্রাস করে আজকে গোটা জাতির সামনে না, আন্তর্জাতিকভাবে ইউনূসের চরিত্র, ইউনূসের সরকারের চরিত্র ফুটে উঠেছে। যে ছাত্র, শিক্ষক, মুক্তিযোদ্ধা, বুদ্ধিজীবী, সাংবাদিক, আইনজীবী, বিচারপতি কেউ এই সরকারের অধীনে, এই সরকারের আমলে নিরাপদ না। তারা মব সন্ত্রাসের শিকার এবং তারা অনিশ্চয়তার ভিতরে তাদের দিনাতিপাত করতে হচ্ছে। এই হচ্ছে বাংলাদেশ। সাধারণ মানুষ বাদই দিলাম, যে দেশে কবর থেকে লাশ তুলে সেই লাশকে পোড়ানো হয়, এই তো বাংলাদেশ। এই বাংলাদেশ ইউনূস বিদেশিদের এজেন্ডা বাস্তবায়নের জন্য এই বাংলাদেশকে এই অবস্থায় নিয়ে এসেছে। এর বিরুদ্ধে আমরা মনে করি এই জনপদের মানুষ রুখে দাঁড়াবেই, গণবিস্ফোরণ তৈরি হবেই। কারণ আমার জীবনের যখন নিরাপত্তা থাকবে না, আমার পেটে যখন ভাত থাকবে না, আমার মাথা গোঁজার ঠাঁই যখন কেড়ে নেওয়া হবে, তখন আমি পিছনে আমার দেয়াল পিঠ যখন দেয়ালের পিছন যখন দেয়ালের পিঠ থেকে যাবে, আমি যখন পিছাতে পারবো না, তখন আমি এগোবেই সামনের দিকে। এবং বাংলাদেশ জনগণ দিনে দিনে তারা সামনের দিকে এগোবে। এবং এই জনবিস্ফোরণেই ইউনূস জঙ্গিরা পালিয়ে যাবে, পালানোরও পথ পাবে না। নতুন একজন মার্কিন রাষ্ট্রদূত আসছেন, যিনি এখানে ছিলেন আগেও, মানে রাজনৈতিক দিকগুলা দেখতেন। তিনি বাংলাদেশের রাজনৈতিক নেতাদের সবাইকে চেনেন, জানেন। তার ব্যাপারে কোনো অভিজ্ঞতা আছে আপনার? না, এই ব্যাপারে আমি আন্তর্জাতিক বিষয়ে কোনো রাষ্ট্রদূত বিষয়ে আমি কোনো মন্তব্য করতে চাই না। মার্কিন চার্জ অ্যাফেয়ার্স সর্বশেষ বলেছেন যেটা, যে তারা একটা শান্তিপূর্ণ নির্বাচন চান, সবাইকে নির্বাচন চান, এই কথাটা বলেন নাই। অথচ আমেরিকা আপনাদের সব সময় সবাইকে নির্বাচনের কথা বলতো। আপনাদের কি খরচের খাতায় ফেলে দিয়েছে তারা? শোনেন, 71 সালের আগের থেকে এই সাম্রাজ্যবাদী শক্তি, হ্যাঁ, কে আমরা কখনোই তাদেরকে চ্যালেঞ্জ করেই আমরা লড়াই শুরু করেছি। 70-এর নির্বাচনের আগেও বঙ্গবন্ধুকে বলেছিলেন সেন্ট মার্টিন দিতে, বঙ্গবন্ধু দেননি, শোনেননি। দেশ স্বাধীন হওয়ার পর বঙ্গবন্ধুকে বলেছিলেন, শোনেননি। তারপরে কৃত্রিম দুর্ভিক্ষ সৃষ্টি করা হয়েছিল, বঙ্গবন্ধুকে হত্যা করার ক্ষেত্র তৈরি করেছিলেন। আবার বঙ্গবন্ধুবিহীন বাংলাদেশে বঙ্গবন্ধুর টানায় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছেন, মানুষ ভোটে ভাতের অধিকার প্রতিষ্ঠা করে দেশটাকে অনন্য উচ্চতা নিয়ে গেছে। বারবার তাকে 2001 সালে আপনার মনে আছে যে ক্ষমতা ছাড়ার মাসখানিক আগে বাংলাদেশের ইতিহাসে তো ক্ষমতা শান্তিপূর্ণভাবে হস্তান্তর করেছেন একমাত্র বঙ্গবন্ধুর তনয় জননেত্রী শেখ হাসিনা। সেই ক্ষমতা হস্তান্তরের আগে বিল ক্লিন্টন এসেছিলেন, 24 ঘন্টার জন্য বাংলাদেশে এসেছিলেন, 24 ঘন্টার জন্য। তো সেদিন তার মুখের উপর বলে দিয়েছিলেন বঙ্গবন্ধুর তনয়
যে 50 বছর রিজার্ভ থাকার পর তারপরে ভাববো গ্যাস দেওয়া যাবে কিনা। তারপর তাকে ক্ষমতা আসতে দেওয়া নেই, ষড়যন্ত্র করা হয়েছিল। বিএনপি ক্ষমতায় এসেছিল গ্যাস দেওয়ার ওয়াদা করে। আবার 2011-তে শেখ হাসিনাকে মাইনাস করার চেষ্টা করা ছিল, তাকে গ্রেপ্তার করা হয়েছিল, তাকে হত্যা করার সোলো পয়জন দিয়ে হত্যা করার চেষ্টা করেছিল, মাথা নত করেনি। আবার যখন জনগণের রায় নিয়ে ক্ষমতায় আসলেন, বারবার ষড়যন্ত্র হয়েছে, সামরিক ঘাঁটি করতে চাইছে, সেন্ট মার্টিন চাইছে, অনেক কিছু চাইছে, বঙ্গবন্ধু তারা মাথা নত করেননি। তা আমরা মনে করি আওয়ামী লীগের শক্তি হচ্ছে জনগণ। জনগণ যখন রুখে দাঁড়াবে, জনগণ যখন ঐক্যবদ্ধ হবে, তখন কোন শক্তি শেখ হাসিনা আওয়ামী লীগ এর অগ্রযাত্রাকে ব্যাহত করতে পারবে না। কারণ শেখ হাসিনা মার্কিন রাষ্ট্রদূত না, কেউ না। বাংলাদেশে, আমি তো বললাম শেখ হাসিনা, আওয়ামী লীগ, বাংলাদেশের জনগণ এক অভিন্ন। মাঝে মাঝে জনগণকে বোঝানো হয়, ষড়যন্ত্র করার জন্য। আমরা একটু শেষ করবো, আবার একটু কলকাতায় যাই। কলকাতায় আপনারা কোন রেস্টুরেন্টে বসে মিটিং করলেও সেই ফুটেজটা কিন্তু বাংলাদেশের গোয়েন্দাদের হাতে চলে আসে। আপনারা কোনো একটা নেতার পাশে বসে কথা বললেও সেটাও চলে আসে। এই বিষয়গুলো কি আপনারা চিন্তা করেছেন? দেখেন, আমি তো ক্যালকাটায় থাকি না, তারপর ক্যালকাটা হ্যাঁ মাঝে মাঝে ফোনে নেতাদের সাথে কথা বলে। আপনি যেটা বলছেন, দেখেন ইউনূস সরকার তো চেষ্টা করছেন অর্থ দিয়ে, সবকিছু দিয়ে, হ্যাঁ, আমাদের নেতাদের কর্মকাণ্ড অনুসরণ করছেন। ঠিক যে ধরেন সুবিধাবাদী বা সুযোগ সন্ধানী তো সবসময় থাকেই আর কি। এখন এখানে তো সরকারের, ক্যালকাটাতে তো ইউনূস সরকারের লোকজন আছে, তারা তো চেষ্টা করবে যে আওয়ামী লীগের নেতারা কে কি করছেন, কোথায় কি করছেন, এটা তো তারা চেষ্টা করবে। এবং এই এজেন্ট আমাদের ভিতরেও থাকতে পারে, আমি জানি না। আমাদের নেতারা, আপনি রেস্টুরেন্টে মিটিং আমার জানা মতে তো করে খুব কম। হয়তো মিটিং টিটিং করে না, এইখানে হয়তো অনেক সময় অনেকের দেখা হয় না। ধরেন যদি আমি যদি কখনো যদি ক্যালকাটা যাই, তখন কারোর সাথে দেখা করি, এটিও হতে পারে। সবাই তো আর ক্যালকাটা থাকে না, আমি যেমন ক্যালকাটা থাকি না। এক নেতাকে জিজ্ঞেস করা হয়েছিল যে আপনারা বাসায় বসছেন, একজনের দেখা করতে গেছেন, ওইটা কিভাবে আসে? উনি বলছেন যে যখন একজন নেতা আসেন তার সাথে ওদের এক দুজন ছেলেও থাকে, ওদের কারোর মাধ্যমে হতে পারে সেটা। হইতে পারে। আমি যদি কারোর সাথে দেখা করতে যাই ক্যালকাটা কারো বাসায়, আমার সাথে একটা ছেলে থাকতে পারে, তাকে সে হয়তো তার মাধ্যমে তো নিউজ নিয়ে নিতে পারে, এটা হইতে পারে। আওয়ামী লীগ নিজেকে সুরক্ষিত রাখতে কি করছে আমরা জানি না, কিন্তু বাংলাদেশের ভবিষ্যতের জন্য বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ। এইটা এখন জাতির কাছে, আপনি যেটা বলছেন যে সুরক্ষিত রাখার জন্য, এটা জাতির কাছে এখন গোটা জাতি এখন উপলব্ধি করছেন। এবং যারা আওয়ামী লীগের সমালোচনা করত, কিন্তু বঙ্গবন্ধু জয় বাংলা তারা ধারণ করত, তারাও এখন বা ৭১ চেতনাকে ধারণ করত, কিন্তু আওয়ামী লীগের সমালোচনা করতেন, ক্ষমতাসীন আওয়ামী লীগের সমালোচনা করতেন। এবং তারা এখন বুঝছেন যে আমরা ভুল করেছি, আমরা প্রতারিত হয়েছি। মুক্তিযুদ্ধে ৭১ এটা নিরাপদ হচ্ছে শেখ হাসিনার কাছে, আওয়ামী লীগের কাছে। এটা এই ১২ মাসে এইটা প্রমাণিত হয়েছে। এবং যারা এই চেতনাকে ধারণ করে, তারা এটা বিশ্বাস করে। এবং তারা যে ভুল করেছেন, ইউনূসের তথাকথিত ম্যাটিকুলাস ডিজাইনে পা রেখে, এটা আজকে তারাই বলছেন। সেই সাধারণ ছাত্রছাত্রীরাও বলছে, সাধারণ মানুষও বলছে, এবং যে সমস্ত বিশিষ্টজনেরা সেই সময়ে এই সাধারণ ছাত্রদের সাথে বা এই তথাকথিত এই জুলাই আন্দোলনের সাথে একাত্মতা ঘোষণা করেছিলেন, তারাও বলছেন
তাদের কথা আপনারা এখন উপলব্ধি করছেন, শুনছেন। আমি মনে করি আমি মনে করি না, বাংলাদেশের মানুষ মনে করে যে বাংলাদেশ হচ্ছে বঙ্গবন্ধু তনয়া শেখ হাসিনার হাতেই নিরাপদ। বাংলাদেশের মানুষ বঙ্গবন্ধু তনয়া শেখ হাসিনার কাছেই নিরাপদ। বাংলাদেশের মানুষ এর নিরাপদের জায়গা হচ্ছে শেখ হাসিনা। এবং সরকারের লোকেরা একটা ভীতিতে পড়ে গেছে, কারণ বিভিন্নভাবে কিছু নিউজ এসেছিল শেখ হাসিনা এখানে চলে আসতে চান, শেখ হাসিনা চলে আসতে পারেন, ভীতি তৈরি হয়ে গেছে। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন সর্বশেষ কেউ আসলে তার জায়গা হবে জেলখানা, আর দ্রুত একটা ফাঁসি দেওয়ার জন্য আইনজীবীর মাধ্যমে, রাজসাক্ষীর মাধ্যমে দ্রুত কিছু করা হচ্ছে। শোনেন, সবার ভয় তো, সবার আতঙ্ক তো শেখ হাসিনা। যারা বাংলাদেশে বিশ্বাস করে না, যারা মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করে না, যারা বাংলাদেশের মানুষের মুক্তির কথা চিন্তা করে না, যারা দেশটাকে লুটপাট করে খেতে চায়, যারা দেশটাকে বিদেশিদের কাছে বন্ধক রাখতে চায়, যারা দেশের অস্তিত্বকে বিপন্ন করতে চায়, তাদের কাছে আতঙ্ক হচ্ছে শেখ হাসিনা। কারণ শেখ হাসিনাকে দেশটাকে মর্যাদাশীল দেশ করেছেন। শেখ হাসিনা মানুষের অন্ন, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, লেখাপড়ার ব্যবস্থা করেছেন। শেখ হাসিনার আমলে মানুষের নিরাপত্তা ছিল। শেখ হাসিনার আমলে কেউ যদি হত্যা করে থাকে সেই হত্যাকারীর বিচার হয়েছে। এইভাবে মব সন্ত্রাস হয়নি, এভাবে আদালতে মব সন্ত্রাস হয়নি, এবার আইনজীবীদের একসাথে ৪২ জন আইনজীবীকে গ্রেপ্তার করে তার পায়ে হাতে বেড়ি পরিয়ে তাকে জেলখানায় নিয়ে যাওয়া হয়নি। শেখ হাসিনার আমলে কোনো মুক্তিযুদ্ধের গলায় জুতার মালা দেওয়া হয়নি। শেখ হাসিনার আমলে কোনো সাংবাদিককে বুকে বুলেট প্রুফ জ্যাকেট, মাথায় হ্যামলেট, ২ হাত পিছনে বেঁধে, পিঠ মোড়াতে বেঁধে তার কথা বলতে গেলে তার কণ্ঠকে চেপে ধরা হচ্ছে, এটি শেখ হাসিনার আমলে হয়নি। এই কারণেই মানুষ মনে করে ওরা শেখ হাসিনা তাদের আস্থার ঠিকানা, আর যারা এই কাজগুলো করেছেন তাদের কাছে আতঙ্ক হচ্ছে শেখ হাসিনা। সবাই শুনে শেখ হাসিনাই ফিরে আসতে চান, আপনারা ফিরে আসতে চান, এটা কেউ শুনে না। যেখানে শেখ হাসিনা সেখানে এস এম কামাল কোনো মুখ্য বিষয় না, এটি খুব সামান্য বিষয়। এস এম কামাল চলে গেলে এস এম কামাল আসবে, কিন্তু শেখ হাসিনা না থাকলে বাংলাদেশ থাকবে না। এস এম কামাল আওয়ামী লীগে না থাকলে আর একজন এস এম কামাল তৈরি হবে, কিন্তু শেখ হাসিনা না থাকলে আওয়ামী লীগ থাকবে না, বাংলাদেশ থাকবে না। বাংলাদেশের জন্য এখন প্রয়োজন হচ্ছে বঙ্গবন্ধু তনয়া শেখ হাসিনার সুস্থ থাকা, ভালো থাকা। অনেক ধন্যবাদ ধন্যবাদ এস এম কামাল হোসেন ভাই, আমরা আবার খুব তাড়াতাড়ি বসবো, খুব তাড়াতাড়ি। জি, ধন্যবাদ। আপনি